আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি। মায়াবিনী তুই শুধুই আমার। লেখনীতে ফারজানা মনি। পর্ব ১৮। রাকিবের চোখে চোখ রাখতে না পেরে মেয়েটা চোখ বন্ধ করে নিল। রাকিব আস্তে আস্তে হাত বাড়ালো মনির আঁকাবাঁকা লতানো কোমরের দিকে। ঠিক সেই মুহূর্তেই শাড়িতে টান পড়ায় অবাক দৃষ্টিতে চোখ মেলে তাকালো মনি। দেখল রাকিব তার কোমরে গুজে রাখা ছড়িটা বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মনি হকচকিয়ে গেল। ভয়ে নিজের কোমরে হাত দিল। সত্যিই ছুরিটা নেই। সে ধরা পড়ে গেছে। রাকিব ছুরিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ঠান্ডা দৃষ্টিতে বলল, কি ম্যাডাম, বাসর রাতে স্বামী খুন করার শখ হয়েছিল? মনি থতমত খেয়ে গেল। না, মানে, আমি তো এটা এমনি আমার সাথে রেখেছিলাম। রাকিব বাঁকা হেসে বলল, বুদ্ধিটা খারাপ ছিল না, কিন্তু ম্যাডাম, এটা ফল কাটার ছুরি দিয়ে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে আপনি কিভাবে খুন করবেন? আফসোস, বুদ্ধি ভালো ছিল, কিন্তু প্রক্রিয়াটা ভুল। মনি এবার রেগে গিয়ে বলল, হ্যাঁ, ছুরিটা আমি আপনার জন্যই এনেছিলাম। ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। আসলে একদম খুন করে দিব। রাকিব আবারও হেসে বলল, তাই নাকি? মনি ধীর কণ্ঠে বলল, হুম, তাই। রাকিব শান্ত গলায় বলল, কিন্তু এখন আমায় খুন করবেন কি দিয়ে? ছুরিটা তো আমার হাতে। রাকিব ছুরিটা হাতে নিয়ে কয়েকবার উল্টে পাল্টে দেখল। মনি ভয়ে হলেও সাহস করে তার চোখের দিকে তাকিয়ে রইল। ঠোঁট কাঁপছে, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেছে। রাকিব হঠাৎই ছুরিটা পাশের টেবিলে ছুঁড়ে ফেলল। ঠাস শব্দে মনি কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে রাকিব বিছানার কিনারায় বসল, মনি থেকে কিছুটা দূরত্বে। গভীর ও নরম স্বরে বলল, খুন করতে চেয়েছিলে, করো, কিন্তু তার আগে আমার চোখে একবার তাকিয়ে বলো, আমাকে ঘৃণা করো, নাকি অন্য কাউকে ভালোবেসে আমার সাথে এই অভিনয়টা চালিয়ে যাচ্ছ? মনির চোখ লাল হয়ে উঠল। ক্ষোভ, কষ্ট আর অপমান জমা হয়ে বিস্ফোরণ হলো। আপনি আমার কে? কোন অধিকার নিয়ে আমাকে এই প্রশ্ন করছেন? আমাকে জোর করে টেনে এনেছেন, নিজের নামে বেঁধে ফেলেছেন। অথচ আমি কি চাই সেটা একবারও জিজ্ঞেস করলেন না। আজ আমি যদি আপনার কাছে অপরাধী হয়ে থাকি, তবে সেই দায় আপনাকেই নিতে হবে। রাকিব মুচকি হাসল, কিন্তু হাসিটা ছিল ব্যথা ভরা। তারপর কিছুটা রহস্যময়ভাবে বলল, আমাকে অধিকার শেখাতে এসো না মেয়ে। আমি অধিকার দেখাতে চাইলে তোমার কাছে আজকের রাতটা অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। ঘরটা ভারী হয়ে উঠল। লাল গোলাপের পাপড়ি, মোমবাতির আলো, রোমান্টিক আবহ, সব কেমন শীতল হয়ে গেল। রাকিব এক গভীর নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সামনে সোফার দিকে ইশারা করে শান্ত গলায় বলল, আজ থেকে এই বিছানাটা আমার, আর ওই সোফাটা তোমার। শুভরাত্রি, মিসেস মণিমায়া চৌধুরী। বলেই রাকিব পুল পাড়ে থাকা রকিং চেয়ারে গিয়ে বসল। প্রদীপের আলোয় সুইমিং পুলের পানিগুলো আরো সুন্দর দেখাচ্ছে। টলটলে পানিতে ভাসছে রক্তিম গোলাপের পাপড়ি। কিন্তু এসব যেন রাকিবের মনে কাঁটার মতো বিঁধছে। মনে বইছে বিধ্বংসী এক ঝড়। অন্যদিকে মনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় রাকিবা ও শিফা তার কাছে এসে খুশি খুশি মুখ নিয়ে বলল, নতুন ভাবি, তোমাকে বাড়ির সবাই মেনে নিয়েছে। তুমি আজ থেকে ভাইয়ার রুমেই থাকবে। ওদের কথা শুনে মনি একটু অবাক হয়েছিল, তাই একটু দ্বিধা করেও প্রশ্ন করল, কিন্তু কিভাবে? সবাই তো আমার উপর রেগে আছে, আমাকে ঘৃণা করে। হঠাৎ কি করে সবাই পাল্টে গেল? তখনই রুমে ঢুকলো রাকিবের ফুপু ও দাদুনি। দাদুনি বলল, তোকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, নাট বউ, আমি তো এখনো বেঁচে আছি। দাদুনের এমন নরম সুরে কথা শুনে মনি কিছুটা অবাক হয়ে তাকালো। তখন রাজিয়া চৌধুরী বললেন, হ্যাঁ মনি, তুমি চিন্তা করো না, মা সবটা সামলে নিয়েছে। যেভাবেই হোক সবাইকে বাধ্য করেছে তোমাকে মেনে নিতে। এখন বাকিটা তোমাকেই করতে হবে, বিশেষ করে তোমার শাশুড়ি আম্মা। উনি মানুষটা উপর দিয়ে রাগে খিটখিটে মেজাজের হলেও যাকে একবার আপন করে নেয় তাকে মন থেকে আপন করে।
একবার তার মনের মতো হয়ে যাও, দেখবে পুরো বাড়ির কর্তৃত্ব তোমার হাতে। তখন দেখবে আমার ভাইজানেরাও কয়েকদিন পর তোমাকে এমনিতেই মেনে নেবে। কিন্তু ভাবিকে মানানোর জন্য তোমাকে অনেক ধৈর্যশীল হতে হবে। হয়তো প্রথম রাগে অনেক কথা শোনাবে, কিন্তু এগুলোতে কান দিও না। নিজের শাশুড়ি মায়ের মন জোগানোর চেষ্টা করো। মনির মুখের কষ্টের ছায়াটা মনে হয় একটু কমলো। সে দাদুর কাছে গিয়ে তার হাতটা ধরে বলল, বিশ্বাস করো দাদু, আমি ইচ্ছা করে তোমাদের কষ্ট দেইনি। আসলে এবার কণা চৌধুরী মনিকে থামিয়ে দিয়ে বললেন, যার ভাগ্য যেখানে আছে সে সেখানে আসবেই। তোর ভাগ্য তো ছোটবেলায় আল্লাহ তাআলার রহমতে আমার কর্তামশাই রাকিবের সাথে বেঁধে গেছেন। জানিস লোকটা তোকে অনেক ভালোবাসতো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোদের বিয়েটা দেখে যেতে পারল না। বলেই উনি চোখের পানি মুছলেন। তারপর আবার বললেন, তুই এসব অতীতের কথা নিয়ে কোনো চিন্তা করিস না। তখন তুই ছোট ছিলি, তোর কোনো দোষ নেই। তোর উপর আমি একটুও রাগ করিনি। শুধু রাজিয়া যা বলল তা মেনে চল। আমার সংসারটাকে আবারও সোনার সংসার বানিয়ে দে। আমরা সবাই আছি তোর পাশে। মনি এবার দাদুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কণা চৌধুরী মনিকে সান্ত্বনা দিয়ে শিফা ও রাকিবার উদ্দেশ্যে বললেন, নাত বউকে সুন্দর করে সাজিয়ে রেডি করে দাও। আজ থেকে ও রাকিবের রুমেই থাকবে। মনি কিছু বলবে তার আগেই রাজিয়া চৌধুরী ও তার মা বেরিয়ে গেলেন রুম থেকে। মনি নির্বাক হয়ে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। তার মনে একটা কথাই বাজছে, ওই খারাপ লোকটার আমি একই রুম শেয়ার করব। ঠিক তখনই চোখ গেল তার পাশের টেবিলে। দেখল রাকিবা তার জন্য ফল এনেছে, সাথে একটা ছুরিও। যখন মনিকে রাকিবের রুমে দিয়ে যাওয়া হবে, তখন সে কৌশলে ছুরিটা কোমরে গুঁজে নেয়, নিজের আত্মরক্ষার কথা ভেবে। কিন্তু বর্তমানে সেই ছুরিটা রাকিবের হাতে। এটা মাথায় আসতেই সে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো। তারপর আবারও ভাবল, আমার বিয়েটা কি সত্যিই হয়েছিল? এটা আমাকে জানতেই হবে। আর এখন সে হন্তদন্ত পায়ে এগিয়ে গেল পুলের দিকে। রাকিব চোখ বন্ধ করে বসে আছে, কি ভাবছে। অবশ্য এই লোকটা কি আর ভাববে, নিশ্চয় ভাবছে আমাকে কিভাবে আরো কষ্ট দেওয়া যায়। এসব ভেবে মনির রাগটা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠল। রাকিবের পেছনে দাঁড়িয়ে বলল, একটা কথা বলার ছিল। রাকিব চোখ বন্ধ রেখে জবাব দিল, এখন ঘুমাতে যাও, পরে শুনবো। মনি অধৈর্য ভঙ্গিতে বলল, না, আমি এখনই বলতে চাই। রাকিব এবার চোখ খুলল, চোয়াল শক্ত করে বলল, অবাধ্য নারী আমার মোটেও পছন্দ না। নাও গেট আউট ফ্রম হেয়ার। কিন্তু আমি বলছি। এবার রাকিব কর্কশ কণ্ঠে বলল, আই সে গেট আউট। রাকিবের ধমকে মনি একটু কেঁপে উঠল। তারপর শয়তান রাক্ষস আজল বলে গালি দিতে দিতে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাকিব নিজেও সেই রাতটার বিছানায় গেল না ঘুমাতে। চেয়ারটা ঘুরিয়ে সারা রাত বসে বসে দেখল রুমের ভেতর শুয়ে থাকা তার মায়াবিনীর ঘুমন্ত মুখ। মনি ভোরবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। সারা রাত সোফার সরু জায়গায় গুটিসুটি মেরে কাটানোর কারণে শরীর জুড়ে ব্যথা জমে আছে। বিরক্তি ঝেড়ে এক প্রকার জোর করেই নিজের মনকে সামলে নিল। তারপর আগের রাতের শাড়ি বদলে একটা সাদামাটা সুতি শাড়ি পরে নিল। মাথার ঘোমটাটা টেনে বৌসুলভ ভঙ্গিতে নিচে নামলো। ড্রয়িং রুমে চোখ পড়তেই দেখলো রায়হান চৌধুরী আর বিজু চৌধুরী পাশাপাশি বসে ধোঁয়া ওঠা চা খাচ্ছে। মনি এক ঝলক তাকালো, তারপর তাড়াতাড়ি চোখ ফিরিয়ে রান্নাঘরের দিকে দৃষ্টি দিল। ওদিক থেকে টুংটাং শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই জোরে জোরে হাঁড়ি পাতিল আছাড় মারছে। দু কদম এগোতেই রাজিয়া চৌধুরী কণ্ঠ শোনা গেল, আরে মনি, সকাল সকালই উঠে পড়েছো দেখছি, ঘুম ভালো হয়েছে তো? মনি হালকা মাথা নেড়ে সম্মতি জানালো, মুখে কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে গজগজ করলো। শয়তান রাক্ষসটার জন্য সারা রাত ঠিক মতো ঘুমাতেই পারিনি। সোফার এত চিকন জায়গায় কোনো মানুষ ঘুমাতে পারে নাকি? বিড়ালের মতো গুটিসুটি মেরে কাটাতে হয়েছে। এখন সারা গায়ে ব্যথা।
রাজিয়ার ডাক আবারও ভেসে আসলো। এত কি ভাবছো? এদিকে এসো। মনি ধীর পায়ে রান্নাঘরের দিকে এগুলো। টুংটাং শব্দ আরো বেড়ে গেছে। মনে হচ্ছে রান্না নয়, যেন হাঁড়ি পাতিলের উপর রাগ ঝাড়া হচ্ছে। ঠিক তখনই কর্কশ কণ্ঠ কানে বাজলো। এই মেয়ে, ওইখানেই দাঁড়াও। আমার রান্নাঘরে তুমি একদম ঢুকবে না। মনি আঁতকে উঠে সামনে তাকালো। দেখলো রাহিমা চৌধুরী কড়াই হাতে দাঁড়িয়ে, অগ্নি দৃষ্টি দিয়ে এদিকেই তাকিয়ে আছে। আসলে এতক্ষণ ধরে মনির উপর রাগই উনি হাঁড়ি পাতিলের উপর দেখাচ্ছিলেন। মনি থমকে দাঁড়ালো। উনি এবার কড়া গলায় বললেন, বাড়িতে কি কোনো শিক্ষা দীক্ষা দেয়নি? সকালবেলা পাক পবিত্র না হয়ে রান্নাঘরে ঢুকতেছো? মনি তোতলাতে তোতলাতে বলল, না মানে আমি তো পবিত্রই আন্টি। আমার গায়ে তো কোনো ময়লা নেই। চুপ করো তুমি, মুখে মুখে আবার তর্ক করছো। ঠিক তখনই রাজিয়া চৌধুরী পেছন থেকে চুপিসারে ইশারা করলো, মা বলো, মা। কিন্তু মনি কিছুই বুঝলো না, শুধু ফুপির দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো। রাহিমা চৌধুরী আবারও ধমক দিলেন, কি হলো? বেয়াদবের মতো এখনো দাঁড়িয়ে আছো কেন? চমকে উঠে মনি বলল, আর কিভাবে ফ্রেশ হলে পাক হওয়া যায়? আ পেছন থেকে রাজিয়া ইশারা করলেন, আন্টি নয়, মা ডাক গাধা। মনি এবার গলা খাকারি দিয়ে মিনমিনিয়ে বলল, কিভাবে পাক হবো মা? রাহিমা ক্ষিপ্ত চোখ মেলে তাকালেন। তারপর বিড়বিড় করে কিছু বলে রান্নায় মনোযোগ দিলেন। রাজিয়া কাছে এসে স্নেহ মেশানো ধমক দিয়ে বললেন, এই গাধি মেয়ে, কিভাবে পাক পবিত্র হতে হয় তুই জানিস না? মনি কুণ্ঠিত কণ্ঠে বলল, আমি কি অজু করে আসবো ফুপি? রাজিয়া কপালে হাত চাপড়ালেন। হায় আল্লাহ, এই মেয়েকে আমি এখন কিভাবে বোঝাই? মনি তাড়াহুড়ো করে বলল, ফুপি আমি বুঝেছি, তুমি আসলে বলছো আমাকে অজু করে পবিত্র হয়ে আসতে। ঠিক আছে, আমি যাচ্ছি। বলেই ঘুরে দাঁড়াতেই রাহিমা গম্ভীর স্বরে বলে উঠলেন, রাজিয়া, ওকে বলে দাও প্রতিদিন সকালে গোসল না করে যেন নিচে না নামে। আমার সংসারে অপবিত্রতার কোনো জায়গা নেই। বলেই ক্ষিপ্ত মেজাজে আবার রান্নায় মন দিলেন। মনি এবার মুখে মিটি মিটি হাসি ফুটিয়ে ফুপিকে বলল, ফুপি, আমি তো ভেবেছিলাম শুধু এই বাড়ির ছেলেই তেরা। এখন দেখি তার মা তার চেয়েও বড় তেরা। সোজা করে বললেই তো হতো গোসল করে পবিত্র হতে হবে। এটা এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? ফুপি হেসে ফিসফিস করে বললেন, ভাবি তেরা না, বরং তুই বলদ। তাই বুঝিস নাই তার কথা। যা তাড়াতাড়ি যা, গোসলটা করে আয়, না হলে ভাবি আবার রেগে যাবে। এই কথা শুনে মনি সিঁড়ি বেয়ে ছুটে গেল উপরে। নিচে দাঁড়িয়ে রাহিমা চৌধুরী কড়াইতে খুন্তি নেড়ে বিরক্তিকর স্বরে বললেন, এখনো ছোটবেলার মতো ডিঙ্গি মেয়েই আছে। আ আমার কোমর! বলেই জোরে চিৎকার দিল মনি। শাট আপ! এই মেয়ে, দেখে চলতে পারো না? পুরুষালী ভরাট কণ্ঠস্বর শুনে মনি মাথা তুলে উপরে তাকালো। দেখলো রাকিব চৌধুরী দাঁড়িয়ে, কিন্তু মনি তো ধাক্কা খেয়ে মেঝেতে বসে পড়েছে। তারপর মনি একটু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি দেখে চলতে পারেন না? আমার মতো জলজ্যান্ত একটা মেয়েকে কি আপনার চোখে পড়ে না? সকাল সকাল মনির এমন তারছাড়া টাইপ কথা শুনে রাকিবের মনে হয় মেজাজটা একটু বিগড়ে গেল। ধমকের সুরে বলল, গেট আপ! কিন্তু মনি সেই কথায় কান না দিয়ে শয়তান রাগ করে বদের হাড্ডি বলে বিড়বিড় করে গালাগালি করতে থাকলো। রাকিব চৌধুরী কিছুটা বুঝতে পেরে আবারও ধমক দিল, আই সেড স্ট্যান্ড আপ রাইট নাও। এবার মনি একটু কেঁপে উঠল, কোমরে ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর বিড়বিড় করে বলল, বদের হাড্ডি একটা। বলেই সামনে এগিয়ে ওয়াশরুমের দরজায় হাত দিল। ঠিক তখনই পাশ থেকে অন্য একজন তার হাতের উপর হাত রাখলো। বলল, আমি আগে ফ্রেশ হব, আমার লেট হয়ে যাচ্ছে। কিন্তু মনি তা মানতে নারাজ। তেজি কণ্ঠে বলল, আমি আগে গোসল করব। রাকিব দাঁতে দাঁত চেপে বলল, শ্যাট আপ! ননসেন্সের মতো কথা বলবে না। বাড়িটা আমার, আর ওয়াশরুমটাও আমার, তাই আমি আগে গোসল করব। মনি এবার চোখ ছোট ছোট করে জিদ্দি কণ্ঠে বলল, খুব শখ হয়েছিল না আমাকে বিয়ে করার? এখন আমার জ্বালা সহ্য করুন। রাকিব এবার অগ্নি দৃষ্টিতে মনির চোখে তাকিয়ে বলল,
আর যদি সহ্য না করি? মনি এবার দরজা ছেড়ে হাত ঝাড়তে ঝাড়তে ভাব নিয়ে বলল, তাহলে আমি এক্ষুনি আপনার বাড়ির সকলকে গিয়ে বলব। আপনি আমাকে কিভাবে জোর করে তুলে এনেছেন। এমনকি আমাদের কোনো বিয়েও হয়নি। ঠিক তখনই রাকিব "অ্যাজ ইউ উইশ" বলে ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে চলে গেল। মনি হাঁ হয়ে তাকিয়েই রইল ওয়াশরুমের দরজার দিকে। আ! আমার হাত কেটে গেছে, রক্ত। মনির চিৎকার শুনে রাকিব মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসলো বাহিরে। এসে অস্থির কণ্ঠে বলল, "কি হয়েছে হাতে দেখি?" মনি একটু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, "আমার হাতে, আমার হাতে, আমার হাতে কিছুই হয়নি" বলে দৌড়ে ঢুকে গেল ওয়াশরুমের ভেতর। রাকিব স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মনির যাওয়ার দিকে। সে এক মুহূর্তের জন্য ভাবেনি মেয়েটা এমন করবে। যে মেয়েটা গতকাল পর্যন্ত কেঁদে কেটে পুরো চৌধুরী ম্যানশন ভাসিয়ে দিচ্ছিল। সেই মেয়ের থেকে সকাল সকাল এমন ব্যবহার রাকিবের কাছে জাস্ট আনবিলিভেবল। রাকিবের ঘোর কাটল মনির মেয়েলি মিষ্টি কণ্ঠে, "শুনুন না।" রাকিব সেদিকে তাকাতেই দেখল মনি ওয়াশরুমের দরজা একটু খুলে মাথা বের করে আছে। রাকিব একটু রাগী কণ্ঠে বলল, "হোয়াট?" মনি এবার লজ্জা মিশ্রিত চেহারার ভান নিয়ে মিষ্টি কণ্ঠে বলল, "ওইদিকে আমার জামা কাপড়গুলো রাখা আছে, দিন না প্লিজ।" রাকিব একটু অবাক কণ্ঠে বলল, "আমি?" "হ্যাঁ, আপনি নয়তো কে? পাশের বাড়ির দাদু?" "ইম্পসিবল, আমি পারবো না।" মনি এবার একটু জোরে জোরে বলল, "ফুপি, রাকিব আপু, শিফা আপু, তোমরা পুরো কথা শেষ না হতেই রাকিব এগিয়ে গিয়ে মনির মুখ চেপে ধরল। "এভাবে চেঁচিয়ে ওদের ডাকছো কেন?" মনি এবার নাটকীয় ভঙ্গিতে বলল, "তাহলে কি করব বলুন? আমি তো আর ভেজা শরীরে আপনার সামনে গিয়ে জামাকাপড় নিয়ে আসবো না। তাই ওদেরকেই ডাকি, ওরা কেউ দিয়ে যাবে।" রাকিব এবার বিরক্ত ভঙ্গিতে বলল, "অসহ্য! তুমি এখানেই ওয়েট করো, আমি নিয়ে আসছি।" বলেই রাকিব হন হন করে জামাকাপড় আনতে চলে গেল। এদিকে মনি মিটিমিটি হাসছে আর বিড়বিড় করে বলছে, ক্রাশকে কিভাবে বাঁশ দিতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে মিস্টার রাকিব রায়ান চৌধুরী। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাকিব অনেকগুলো শাড়ি ব্লাউজের মাঝখান থেকে কোনটা নেবে তা নিয়ে কনফিউজড। একা একাই বিড়বিড় করে বলল, কথা ছিল এই মেয়ের লাইফ হেল বানাবো, বাট এই মেয়ে তো আমার লাইফ হেল বানিয়ে দিচ্ছে। কি হলো, শাড়িটা আনুন? ওয়াশরুম থেকে মনির শব্দ বের হয়ে আসতেই রাকিব বলল, আনছি। তারপর লাল টকটকে একটা শাড়ি ও ব্লাউজ নিয়ে ওয়াশরুমের দরজার সামনে গেল। কিন্তু মনি নাক কুঁচকে বলল, এই শাড়িটা পাল্টে আনুন, আমার পছন্দ না। রাকিব ভ্রু কুঁচকে আবারও গেল শাড়ির সেলফের দিকে। কালো রঙের একটা সুতির শাড়ি এনে দিয়ে বলল, এ নাও। মনি এবারও নাক ছিটকালো। বলল, বিয়ের পর নতুন বউ কালো শাড়ি পরবে? কেমন দেখাবে বলুন তো? খুব বাজে, তাই না? এবার রাকিব রাগে কিটমিট করতে করতে বলল, শাট আপ ইডিয়েট। মনি, আমার লেট হচ্ছে। রাকিবের ধমকে মনি একটু ভয় পেয়ে আমতা আমতা করে বলল, এই লাস্ট, বেগুনি শাড়িটা এনে দেন প্লিজ। রাকিব দাঁতে দাঁত চেপে হাঁটলো আবারও শাড়ির সেলফের দিকে।